1 মাস 1.5 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে আর এনার্জিতে কোলায় না। তারপরে গিয়ে একজনের মেসে থাকছি, মেস থেকে তারে নিয়ে আরেকটাতে গেছি, ওটা থেকে ডরমেটরিতে থাকছি, ওখান থেকে চেঞ্জ করে আরেক জায়গায় গেছি, শুধুমাত্র এটা বোঝার জন্য যে এই বিশ্ববিদ্যালয়গুলোর লোকেরা পৃথিবী ডমিনেট করে। এক জায়গায় গিয়ে দেখলাম, কর্নেল ইউনিভার্সিটি সম্ভবত, গিয়ে দেখলাম কোনার মধ্যে একটা আমেরিকার 7 জন প্রেসিডেন্ট হয়েছে এক ইউনিভার্সিটির থেকে। আমেরিকাতে যত লোক প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে 7 জনের ছবি টাঙানো আছে। এত সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এ হয়েছে এক বিশ্ববিদ্যালয় থেকে, কর্নেল। এইটার পিছনে আমি যেটা বুঝি, ফার্স্ট সমস্যাটা যেটা আমাদের মানুষ পড়ে যায়, এটা হলো জিআরইতে। এই জিআরই গেট ওপেন করতে না পারলে স্কলারশিপ পাওয়া যায় না। আর জিআরইতে ভালো স্কোর না হলে সব জায়গায় একটা প্রবলেমেটিক, কারণ স্কলারশিপ ছাড়া এটি নিজের পয়সা দিয়ে পড়ার মতো ইটস ভেরি ডিফিকাল্ট। স্কলারশিপ ইজ দি অনলি রুট। এই জন্য আমার মনে হয় যারা তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বড় ভাইরা, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, লিডিং টু পিএইচডি করেছে, পোস্ট ডক করেছে, এরকম অনেক বাংলাদেশি মানুষ ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ গড়ে তোলা যায়, তোমরা গড়ে তুলতে পারো। আর জিআরইর ক্ষেত্রে এই পরীক্ষাটা একটু টাফ। আমি একবার জিআরই দেওয়ার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমিও পারিনি। সুতরাং আমি মনে করি দিস ইজ টাফ। এটার মধ্যে সায়েন্স, ম্যাথমেটিক্স, অনেক কঠিন অ্যানালাইসিস করতে হয়। এইটা ভালো করে না জানলে মুশকিল। এই প্রস্তুতিটা মনে হয় শুরু থেকে নেওয়া যেতে পারে, কারণ জিআরই ইজ এ ডিফারেন্ট ডাইমেনশন। এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট টাইপ। এটি যদি হয়, আর বাংলাদেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের সঙ্গে একটা ভালো কোলাবোরেশন যদি ম্যানেজ করতে পারো, তাহলে রিকমেন্ডেশনটা গুড। ভালো প্রফেসরের রিকমেন্ডেশন না পাইলে ভালো জায়গায় অ্যাডমিশন পাওয়া যায় না। ভালো প্রফেসর লাগে যাদের অধীনে অনেক রিসার্চ হয়, অনেক ফেলো থাকে, অনেক টিচার স্টুডেন্টদেরকে তারা নিজেরাই টিএশিপ দেয়, টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ দেয়। এগুলো যদি কমিউনিকেশনটা রাখা যায়, দ্যাট উড বি গুড। আলটিমেটলি কোয়ালিফাইড হলে তোমাকে ডাইকে নিবে, এত বেশি কিছু করতে হবে। আচ্ছা, এটা আমি একটু অ্যাড করি। অ্যাডভোকেট শিশিরমণি সাহেব ঠিক বলেছেন যে জিআরই, সেট কিংবা আইএলটিএস, টোফেল এগুলোর প্রস্তুতি থাকা ভালো। এগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায়। এগুলি একাডেমিক পড়াশোনার পাশাপাশি অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া যায়, এটা খুব ভালো। এখন আরেকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, নির্ভর করে অ্যাডমিশনের জন্য হোক বা স্কলারশিপের জন্য হোক, কারণ অ্যাডমিশন খুব সহজ বিষয়। কেউ যদি টাকা দিয়ে পড়ে ওরা তো ওয়েলকাম করবে। সুতরাং অ্যাডমিশনের জন্য খুব কড়া কোনো কন্ডিশন নেই, একটা সাদামাটা আইএলটিএস স্কোর থাকতে হয়। কিন্তু স্কলারশিপের জন্য জিআরই স্কোর যেমন ইম্পর্ট্যান্ট, এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, যে কেন তুমি এই বিষয়টি পড়তে যাচ্ছ, এটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা লেখার, এসওপি লেখার মুন্সিয়ানা আছে, দক্ষতা আছে, এবং এটা যারা অলরেডি বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে সিনিয়ররা, তাদের কাছ থেকে তাদের স্যাম্পল সংগ্রহ করে প্র্যাকটিস করা যায় কিভাবে ভালো একটা এসওপি লেখা যায়। ভালো এসওপি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই বড় বড় ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে, তোমাদের সিনিয়ররা, তাদের সাথে যোগাযোগ করা, একটা কোলাবোরেশন এর সম্পর্কে থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে অনার্স লেভেলে আর্টিকেল লেখার চেষ্টা করবা, রিসার্চ আর্টিকেল। অনার্সের মধ্যেই অন্তত 2টা আর্টিকেল লিখে ফেলবা। এখানে আর্টিকেল লেখার ক্ষেত্রে অধিকাংশ সোশ্যাল সায়েন্সের অধিকাংশ সাবজেক্টেই 4th ইয়ারে গিয়ে রিসার্চ ম্যাথোডোলজি পড়ানো হয়, ডিজার্টেশন ফাইনাল ইয়ারে করা হয়। ডিজার্টেশনের যে লেখা ওইটা দিয়ে আর্টিকেল করে ফেলবা, তাহলে 2টা আর্টিকেল যোগ হবে অনার্সে। একই সাথে স্যার যেটা যোগ করলেন যে জিআরই, টফেল এবং আইএলটিএসের প্রস্তুতিটা নেওয়া, অনার্সের রেজাল্টটা ভালো থাকতে হবে। মনে রেখো, তুমি বাইরে পড়তে যাবা, অনার্সের রেজাল্ট, আমাকে গত কয়েকদিন আগে একজন ফোন দিয়েছে, স্যার একটা রিকমেন্ডেশন লেটার দেন। তাই আমি বললাম অনার্সের রেজাল্ট কত? বলছে 3.15। তাই আমি বললাম 3.15 আমি কী রিকমেন্ডেশন লেটার দিব, তুমি একটু লিখে দাও আমাকে, কারণ এখানে তো দেওয়ার মতো কিছু নাই। অ্যাটলিস্ট 3.50 পর নিচে আসলে রিকমেন্ডেশন দিয়ে আসলে কোনো লাভ হয় না। সো রেজাল্ট ভালো থাকবে, 2টা আর্টিকেল থাকবে, দেন হচ্ছে অন্য কাজগুলো করবে। ইনশাল্লাহ অনার্সের পরেই তোমার বাইরে স্কলারশিপ হয়ে যাবে। আর্টিকেলের ক্ষেত্রে অনেক সময় এটা তো কো অথর থাকে, সুতরাং টিচারদের সাথেও আর্টিকেল পাবলিশ করা যায়। এটা খুব মানে সহজ একটা উপায়। অনেক সময় হয়তো শুধু স্টুডেন্টের নামে আর্টিকেল প্রকাশ করতে চায় না,
সুতরাং শিক্ষকদের সাথে যৌথভাবে যদি হয় খুব সহজে আর্টিকেল প্রকাশ করা যায়। জি, ধন্যবাদ। আশা করি আমরা উত্তর পেয়েছি। আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে প্রথমে আসার পরে আমরা সম্ভবত ক্যাটাগরিক্যালি দুইটা ক্যারিয়ার দেখতে পাই। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া এবং অন্যটা হচ্ছে বাইরের সমস্ত কিছু। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুইটা আলাদা, মানে দুইটার যেই ক্যারিয়ার পাথ এটা মোটা দাগে আলাদা এবং এটার প্রস্তুতির বিষয়গুলো আলাদা। তো এই দুইটা বিষয়ের ভেতরে আসলে শিক্ষার্থীরা কোনটাকে বেশি গুরুত্ব দিবেন অথবা এই দুইটার ভেতরে ব্যালেন্স কিভাবে করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর বেলাল হোসেনকে। আমি বলবো দুইটা আলাদা না, দুইটা একটাই। আপনি অনার্সের রেজাল্টটা যদি ভালো করেন তাহলে আপনার সবগুলো দরজা ওপেন। অনার্সের রেজাল্ট 3-র নিচে বর্তমানে বিএসসি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ইউজিসি এটা বিশ্ববিদ্যালয়কে গাইডলাইন দিয়েছে যে কারিকুলাম যখন করা হবে তখন যেন স্টেক হোল্ডারের পরামর্শ নেওয়া হয়। ইউনিভার্সিটিতে স্টেক হোল্ডার 4টা বা 5টা, যেমন একটা হচ্ছে শিক্ষার্থীরা স্টেক হোল্ডার, টিচাররা স্টেক হোল্ডার, কর্মচারীরা স্টেক হোল্ডার, চাকরিদাতারা স্টেক হোল্ডার। কেমন? তো ইনাদের বা অ্যালামনি যারা তারাও স্টেক হোল্ডার, সবার মতামত গ্রহণ করার একটা নির্দেশনা আছে কারিকুলাম প্রণয়নের সময়। আপনারা আপনাদের বিভাগে বলতে পারেন যে স্যার আমাদের সিলেবাস যখন কারিকুলাম যখন এটা করা হবে, রিনিউ করা হবে, তখন যেন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর কোনো কোর্স ইন্ট্রোডিউস করা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আপনারা বলতে পারেন, প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য এটা প্রযোজ্য। একটু অ্যাড করি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য প্রশ্ন করার সাহস লাগে, প্রশ্ন করতে হবে। ক্লাসে স্যার যেটা বলছেন এটাই ফাইনাল না, আমি এ ব্যাপারে জানবো, শিখবো এবং স্যারকে প্রশ্ন করব। এই প্রশ্ন করার মধ্য দিয়েই গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে। আমাদের শিশির ভাই যখন যে বক্তব্যগুলো দিলেন বা স্যার যে দিলেন আমি দিলাম, আমাদের সব কথা তোমাদের বিশ্বাস করা দরকার নেই, এটাকে ক্রিটিক্যালি জাজ করবা। শিশির ভাই যখন আমেরিকান সফরের কথা বললেন সেখানে বললেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উনি গেছেন। তো এই অক্সফোর্ড কথা বলার সাথে সাথে অ্যাকসেপ্ট করা দরকার নেই, অক্সফোর্ড ইজ নট ইন ইউএসএ। এটা হয়তো বলতে গিয়ে বলে ফেলছেন, হ্যাঁ আগে লন্ডনে গেছেন কিন্তু ওই লাইনটা বলেন না। তো পয়েন্ট হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মানে হচ্ছে তোমাকে উইদাউট জাজমেন্টে, উইদাউট এনি কোয়েশ্চেন মেনে নেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। যদি বের হয়ে আসতে পারো তাহলে ক্রিটিক্যাল জাজমেন্ট শুরু হবে। ধন্যবাদ। যে আশা করি আমরা উত্তর পেয়েছি এই প্রশ্নের। সকল প্যানেল মেম্বার উত্তর দিয়েছেন। আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। জি, সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় 20 থেকে 25 জন করেছেন। আমি মনে করি যে সেই কারণে এই প্রশ্নটা ডিল করা উচিত। একজন প্রশ্ন করেছেন যে ছাত্র জীবনে বিয়ে করার ব্যাপারে বাস্তবিক জায়গা থেকে উপদেশ প্রদান করবেন। এটা উন্মুক্ত প্রশ্ন, সকল প্যানেল মেম্বার এটার উত্তর দিতে পারবেন। খুব পপুলার প্রশ্ন মনে হচ্ছে, যে যারা করছে দে আর ভেরি গুড, এবং তাড়াতাড়ি যাদের যাদের সুযোগ আছে সবাই বিয়ে করে ফেলো, আর কি বলবো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে আছে যারা ইতোমধ্যে কাপল আছে, আই নো অ্যাটলিস্ট। এবং তোমাদের এবার ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে তার মধ্যেও কাপল আছে না? তাহলে বোঝা গেল ডাকসুর নির্বাচনে যারা আমাদের নেতৃত্বের পর্যায়ে আসছে তারাও একই পথের পথিক। আমি মনে করি বিয়েটা হচ্ছে একটা বড় দায়িত্বের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় এই পড়াশোনার বাইরে আউটার দায়িত্ব যত কম নেওয়া যায়। আশা করি আমরা উত্তর পেয়েছি। না, এই দায়িত্ব নেওয়াও যে ভালো পড়াশোনা করতে পারে তার সমস্যা কি? না, এটা একদম আমার মনে হয় এটা একটা সাবজেক্টিভ বিষয়। হ্যাঁ, এটা সাবজেক্টিভ বিষয়, সবার জন্য সমানভাবে প্রযোজ্য না। অনেকের জন্য হতে পারে। আমাদেরকে এক টিচার এটা বলছিল, কী জন্য বলছিল জানি না, যে তোমরা শুনলে অবাক হবা, আমি যখন ডিগ্রিতে পড়ি সেই কালের কথা, তখন আমি বিয়ে করছি এবং বিয়ে করার পর পরীক্ষায় আমি স্ট্যান্ড করছি। ওনার পরীক্ষাটা ভালো হয়েছে বিয়ে করার পরে, কিন্তু এটা এমন নয় যে সবার বিয়ে করলে সবার পরীক্ষা ভালো হবে। অনেকে মনে করে যে বিয়ে করার পর আমার আয় রোজগারেই বরকত হয়েছে, সবার যে বরকত হবে এমন নয়, এটা সাবজেক্টিভ ব্যাপার। সুতরাং আমাদের দরকার আমাদের ইমোশনকে কন্ট্রোল করা, এবং বেলাল যেটা বলছে এটা আমরা সাপোর্ট করি, এবং অ্যাটেন্টিভলি পড়াশোনা করা। থ্যাংক ইউ।
জি, প্রিয় উপস্থিতি, এর মাধ্যমে আমাদের যে প্রশ্নোত্তর পর্ব, সেই প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আমরা সম্মানিত প্যানেল মেম্বারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা প্যানেল মেম্বারদের কাছ থেকে সংক্ষিপ্তভাবে কথা শুনবো, খুবই সংক্ষিপ্ত, তারা কনক্লুডিং রিমার্কস রাখবেন। এ পর্যায়ে অনুরোধ করছি ডক্টর বেলাল হোসেন স্যারকে কথা বলার জন্য।